ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স কার্যক্ষমতা ও শক্তির চ্যাপ্টারের ক্ষমতা ইউনিটটা সম্পর্কে আজকে আমরা পড়ব। আমরা ক্ষমতা শব্দটার সঙ্গে ভীষণ পরিচিত। ছোট থেকেই আমরা জানি যে কার কতটুকু ক্ষমতা সেটা আমরা বুঝতে পারি। যেমন ধরো তোমরা সবাই কিন্তু সমান পরিমাণে কাজ করার ক্ষমতা রাখতে পারো না। যেমন ধরো কেউ কেউ খুব বেশি ভারী জিনিস ওঠানো নামানো করতে পারে, কিন্তু সবাই তো পারে না। ঠিক যেরকম দেখো যারা ভালো স্পোর্টসম্যান তারা কত সুন্দর দৌড়তে পারে, তাদের ক্ষমতা অনেক বেশি, নির্দিষ্ট সময়ের মধ্যে একটা সর্বাধিক দূরত্ব অতিক্রম করার ক্ষমতা। কিন্তু ঠিক তাদের মতো আমরা কি কখনো দৌড়তে পারি? আমরা চেষ্টা করতে পারি, কিন্তু ঠিক সেই পর্যায়ে আমাদের পৌঁছতে অনেক খাটনি করতে হয়, অনেক প্রচেষ্টা, অনেক সাধনা করতে হয়, তাই না? তার মানে দেখো এই বিষয়টা সহজভাবে বলা যায় যে বিভিন্ন মানুষ সময়ের সাপেক্ষে বিভিন্ন হারে কার্য করে। ঠিক যেভাবে দেখো বিভিন্ন যন্ত্রও কিন্তু বিভিন্ন হারে শক্তি খরচ করে। তুমি দেখবে কোনো একটা মেশিন যেটা একটু অল্প স্ট্রং, সেটা যতটা কাজ করতে পারে তার চেয়ে অনেক বেশি কাজ করতে পারে একটা বেশি শক্তিশালী যন্ত্র। অর্থাৎ একজন শক্তিশালী মানুষ একটা কাজ যতটা কম সময় করতে পারে, একটি দুর্বল মানুষ তার কিন্তু সেই একই কাজ করতে অনেক বেশি সময় লাগতে পারে। একইভাবে একটা দ্রুততম যানবাহন যেটা বেশি শক্তিশালী, সেটা কিন্তু খুব কম সময়ে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে। যেমন ট্রেনে করে তুমি খুব তাড়াতাড়ি কলকাতা পৌঁছতে পারো, কিন্তু তুলনামূলক কম শক্তিশালী যান, ধরো তুমি রওনা দিলে একটা পার্সোনাল কারে, সেটা তো ট্রেনের মতো শক্তিশালী নয়। সুতরাং সেই পার্সোনাল কারেও তুমি কলকাতা পৌঁছতে পারবে, কিন্তু তোমার সে একই দূরত্বটা যেতে অনেক বেশি সময় লেগে যাবে। অর্থাৎ বিভিন্ন মানুষ বা বিভিন্ন যন্ত্র বা বিভিন্ন যানবাহনের কার্য করার ক্ষমতা বিভিন্ন হয়। এই যে সময়ের সাপেক্ষে কার্য করার হার, একেই বলে ক্ষমতা। অর্থাৎ এক সেকেন্ডে কতটা কৃতকার্য সম্পাদিত হবে সেটুকু যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলেই আমরা ক্ষমতার পরিমাপ করতে পারি। সময়ের সাপেক্ষে কার্য করার হারই হলো ক্ষমতা। একে যদি তোমরা ক্ষমতাকে ম্যাথমেটিক্যালি যদি এক্সপ্রেস করো, তাহলে কি দেখবে যে মনে করো কোনো যন্ত্র বা কোনো মানুষ টি টাইমে ডাব্লু পরিমাণ কার্য করতে পারে, তাহলে সেই মানুষ বা যন্ত্রটার ক্ষমতা হবে পি ফর পাওয়ার ইজ ইকাল টু ডাব্লু বাই টি, অর্থাৎ কৃতকার্য বাই টাইম, ওয়ার্ক বাই টাইম ইজ ইকাল টু ক্ষমতা বা পাওয়ার। এখন কার্য একটি স্কেলার রাশি, সময়ও স্কেলার রাশি, আর ক্ষমতাও স্কেলার রাশি। তোমরা কিন্তু এই সম্পর্কটায় যে কৃতকার্য বাই সময় আছে, সেটাকে দেখো একটু অন্য রূপে ভেঙে লিখতে পারো। যেমন কৃতকার্য আমরা জানি বল ইন্টু বলের প্রয়োগবিন্দু সরণ, দ্যাট ইজ বল ইন্টু সরণ। তাহলে ক্ষমতা ইজ ইকাল টু কৃতকার্য বাই সময়কে আমি ভেঙে লিখলাম ক্ষমতা ইজ ইকাল টু বল ইন্টু সরণ বাই সময়। কিন্তু আমরা জানি সরণ বাই সময় ইজ ইকাল টু বেগ। তাহলে আমরা পেয়ে গেলাম ক্ষমতা ইজ ইকাল টু বল ইন্টু বেগ। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে মাঝে মাঝে যে বল এবং বেগের সাথে ক্ষমতার কি সম্পর্ক। তাহলে তোমরা এটা লিখে দিতে পারবে, ভেঙে ভেঙে প্রমাণ করে দিতে পারবে। নেক্সট আমরা চলে যাব ক্ষমতার একক, ইউনিটস অফ পাওয়ার। এসআই সিস্টেমে ক্ষমতার একক ওয়াট। কাকে বলছে এক ওয়াট? এক সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে বলছে 1 ওয়াট। অর্থাৎ 1 ওয়াট ক্ষমতা মানে 1 জুল কার্য বাই সময়, দ্যাট ইজ 1 জুল পার সেকেন্ড। একইভাবে সিজিএস সিস্টেমে ক্ষমতার একক হলো আর্গ পার সেকেন্ড।
কাকে বলছে 1 আর্গ পার সেকেন্ড? না, 1 সেকেন্ডে 1 আর্গ কার্য করার ক্ষমতাকে বলছে 1 আর্গ পার সেকেন্ড। একটা ইলেকট্রিক মেশিন, তার ক্ষমতাকে সবসময় ডাব্লিউ ইউনিটে প্রকাশ করা হয়। ক্ষমতার কিছু ব্যবহারিক একক আছে, যেমন ওয়াট, কিলোওয়াট, মেগাওয়াট। 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, 1 মেগাওয়াট মানে 10⁶ ওয়াট। যত বড় যন্ত্র তার তত মেগাওয়াট ক্ষমতা, বেশি ক্ষমতা। এফপিএস সিস্টেমে ক্ষমতার একক হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। বেশ বড় বড় ট্রেনগুলো যে চলে তার ইঞ্জিন কিন্তু এই হর্স পাওয়ার ইউনিটেই ক্ষমতা মাপা হয়। 1 হর্স পাওয়ার কাকে বলছে দেখো। 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে খাড়াভাবে উপরের দিকে 1 ফুট তুলতে যতটা ক্ষমতা প্রয়োজন হয় তাকে বলে 1 হর্স পাওয়ার। এটা খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা, তোমরা মুখস্থ করে নেবে, কারণ তোমরা জানো সংজ্ঞায় সামান্য ভুল হলে নম্বর কেটে যায়। তাই এই 1 অশ্ব ক্ষমতার সংজ্ঞাটা তোমরা খুব ভালো করে মুখস্থ করে নেবে। 746 ওয়াট মানে 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতা। তাহলে তোমার যদি প্রশ্ন আসে এই হর্স পাওয়ার ব্যবহার করা হয় এমন একটি যন্ত্রের নাম করো, প্রায় অনেক যন্ত্রেই হর্স পাওয়ার ইউনিটে মাপা হয়, ক্ষমতার পরিমাপ করা হয়। তোমাদের সবচেয়ে পরিচিত উদাহরণ হচ্ছে একটা ট্রেনের ইঞ্জিনগুলো কিন্তু হর্স পাওয়ার ইউনিটেই প্রস্তুত করা হয় ক্ষমতাটা। এই ক্ষমতা সংক্রান্ত একটা অঙ্ক দেখে নাও। একটা ক্রেন 1000 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে 5 সেকেন্ডে 50 মিটার ওপরে উঠাতে পারে। তাহলে ভর 1000 কেজি, সরণ 50 মিটার, আর আমরা জানি যে অভিকর্ষজ ত্বরণ স্মল g = 9.8 মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে 5 সেকেন্ড। তাহলে কৃতকার্য কি? কৃতকার্য হচ্ছে, আমরা জানি কৃতকার্য আমরা যেমন ডাব্লিউ ইউনিটে মাপি, তো mgh ইউনিটেও কৃতকার্য মাপা হয়। এরপরে তোমরা শক্তি পড়তে গেলে এটা আরেকটু জেনে নেবে। তো ক্ষমতা সংক্রান্ত এই অঙ্কটায় দেখো কৃতকার্য দেখাচ্ছে W = mgh। এটাকে স্থিতিশক্তি বলে অ্যাকচুয়ালি, যেটা কার্যরূপে সঞ্চিত থাকে। তাহলে mgh তোমরা পেয়ে যাবে, m এর মান যেন 1000 কেজি, g এর মান যেন 9.8 এবং সরণ বা উচ্চতা h এর মান যেন 50 মিটার। একে তুমি যদি 5 সেকেন্ড দিয়ে ভাগ করে দাও কার্যবাহী সময়, তাহলে পেয়ে যাবে ক্ষমতা। এখানে দেখো আমি করে দেখিয়েছি 98,000 ওয়াট। এইভাবে তোমরা ক্ষমতা সম্পর্কে পড়ে নেবে এবং ক্ষমতার কিছু অঙ্ক সেগুলো করে নেবে। এরপর আমরা পড়ব শক্তি সম্পর্কে। শক্তি বা এনার্জি কাকে বলছে? শক্তি বা এনার্জি, আমরা সবাই শক্তি সম্পর্কে পরিচিত, শক্তি শব্দটা সম্পর্কে। যেমন ধরো কয়েকটা উদাহরণ দিয়ে আমরা শক্তি আলোচনাটা চলো স্টার্ট করি। মনে করো একটা মাঠের মধ্যে ক্রিকেট ম্যাচ চলছে এবং সেখানে হাই স্পিডে একটা ক্রিকেট বল এসে উইকেটে লাগলো। দ্যাট ইজ কী হলো? উইকেটটা ছিটকে পড়ে গেল। আবার একটা হাতুড়ি, তুমি ধরো দেওয়াল ঠুকছো কিন্তু দুর্ঘটনাবশত উঁচু থেকে নিচে পড়ে গেল। তাহলে কাঠের পাটাতনের ওপর রাখা একটি পেরেকের ওপর যদি সেই হাতুড়িটা হট করে পড়ে যায়, তাহলে পেরেকটা কিন্তু কী হবে? কাঠের পাটাতনটা ভেদ করে ঢুকে যাবে, কারণ হাতুড়ির তো একটা অবশ্যই ক্ষমতা আছে, যেটা পিনের ওপর পড়লে সেটাকে কি করবে? পাটাতনের মধ্যে ঢুকিয়ে দিতে পারবে। আমরা তো যে কোনো পিনিং করার জন্য হাতুড়ি দিয়ে মেরে মেরেই করি, তাই না? আবার একটা শিশু, তা তোমরা দেখবে যে অনেক সময় কলের গাড়িগুলো যে হয়, যে খেলনা গাড়িগুলো চাবি ঘুরিয়ে 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 ছেড়ে দিলে গাড়িটা কী হয়? চলতে শুরু করে। ছোট ছোট পুতুলগুলো এরকম হয়, তোমরা দেখবে গাড়ির চাবি ঘুরিয়ে দিলে দু হাত দিয়ে খেলতে থাকে বা বাজাতে থাকে কোনো কিছু বাজনা। আমরা সবাই এই খেলনাগুলো দেখেছি। তো কি হয়? চাবি ঘুরিয়ে ছেড়ে দিলে এই খেলনাগুলো
নিজেদের কাজ করতে শুরু করে, কেউ চলতে শুরু করে, কেউ বাজনা বাজাতে শুরু করে, কেউ হাঁটতে শুরু করে, এমন। অর্থাৎ বিভিন্ন বস্তুর বিভিন্নভাবে কার্য করার কিছুটা সামর্থ্য লাভ করে। এই যে কোনো বস্তুর কার্য করার সামর্থ্য লাভ হলো, অর্থাৎ কোনো বস্তু দ্বারা কিছুটা কৃতকার্য সম্পাদিত হলো, তাই দিয়েই শক্তির পরিমাপ করা হয়। অর্থাৎ কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকেই বলে তার শক্তি। এখন শক্তির ইউনিট কি? শক্তিকে কার্যের একক দ্বারাই পরিমাপ করা হয়। তাহলে আমরা বলে দিতে পারি যে কার্য আর শক্তির একক সেম সেম। শক্তি একটা স্কেলার রাশি, কারণ আমরা জানতাম কার্যও একটা স্কেলার রাশি। তাহলে কার্য আর শক্তি এদের দুজনের ইউনিট যেহেতু সেম সেম, তাই শক্তির এসআই ইউনিট জুল আর সিজিএস ইউনিট আর্গ। এই শক্তিকে আবার দুই ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে স্থিতিশক্তি, এক হচ্ছে গতিশক্তি। আবার স্থিতিশক্তিকে দুটো ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে অভিকর্ষজ স্থিতিশক্তি, এক হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। কোনটা কাকে বলে এগুলো আমরা একটু পড়ব। ফার্স্ট আমরা স্থিতিশক্তিটাই ভালো করে পড়ব, এবং পড়ার আগে আমরা স্থিতিশক্তির কয়েকটা উদাহরণও জেনে নেব। মনে করো তোমরা নদী বাঁধ দেখেছ, সে বাঁধে কি হয়, জলকে জমিয়ে আটকে রাখা হয়। এই বাঁধের জমা জল যদি হঠাৎ ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটা তীব্র জলস্রোত উৎপন্ন হয়, যাকে ডায়নামোর চাকা দিয়ে ঘুরিয়ে তুমি তড়িৎ শক্তিও উৎপন্ন করতে পারো। আবার দেখো একটা ঘড়িতে দম দিয়ে ওর স্প্রিংটাকে সংকুচিত বা ছোট্ট করে দেওয়া হয়, আর যখনই দম দেওয়াটা ছেড়ে দেওয়া হয় তখনই কিন্তু স্প্রিংটা আবার আগের অবস্থায় ফিরে যায়, ফলে ঘড়িটা চলতে থাকে। ধনুক দিয়ে তীর মারার সময় ধনুকটাকে প্রথমে বেঁকিয়ে তার ছিলা টেনে তারের আকার পরিবর্তন করা হয়, তারপর তীরটাকে ছোড়া যায়। একইভাবে রবারের গুলতির মধ্যে ঢিল নিয়ে রবারটাকে প্রথমে টেনে লম্বা করা হয়, তারপর হঠাৎ রবারের টানটা ছেড়ে দিলেই ঢিলটা সামনের দিকে ছিটকে বেরিয়ে যায়। এগুলো আমাদের চোখের সামনে জানা উদাহরণ, আমরা কোথাও না কোথাও এগুলো দেখেছি। আমরা নিজেরা হাতেও করতে পারি বা টিভিতেও দেখতে পারি বা সামনে কাউকে করতেও দেখতে পারি এই কাজগুলো। এগুলো আমাদের খুব পরিচিত উদাহরণ। তোমরা নিজেরা বাড়িতেও কিন্তু করতে পারো। কীরকম? একটা পাথরের টুকরো নেবে আর একটা পেরেক নেবে, সেটাকে নিয়ে তোমরা একটা কাঠের ব্লক নিয়ে তার ওপর পেরেকটাকে খাড়াভাবে রেখে পেরেকের মাথার ওপর এই পাথরের টুকরোটাকে প্রথমে ঠেকিয়ে রাখবে। দেখবে কিছুই হচ্ছে না, পেরেকটাও পাটাতনের ওপরই আছে, কারণ এটাকে তো তুমি পাথরটা দিয়ে আঘাত করোনি। এইবারে তুমি পাথরের টুকরোটাকে কিছুটা উপরে তুলে ছেড়ে দাও আর পেরেকের ওপর ফেলে দাও, দেখবে পাথরের টুকরোটা কিন্তু সজোরে পেরেকটার ওপর দুম করে পড়তেই সে পেরেকটা কাঠের মধ্যে ঢুকে যাবে। এটা বাড়িতে আজই পরীক্ষা করে তোমরা দেখতে পারো। এই যে ঘটনাগুলো ঘটছে, এই সবগুলোকেই বিজ্ঞানীরা বলছে এগুলো সব স্থিতিশক্তির উদাহরণ। স্থিতিশক্তি কাকে বলে? কোনো বস্তুর অবস্থান বা আকারের পরিবর্তনের ফলে তার মধ্যে কাজ করার যে সামর্থ্য জন্মায় তাকেই বলা হয় স্থিতিশক্তি। অর্থাৎ অবস্থান এবং আকারের পরিবর্তনের ফলে সেই বস্তুটা কিছুটা কার্য করার শক্তি লাভ করে বা সামর্থ্য লাভ করে। তো প্রথমে আমরা জেনে নেব স্থিতিস্থাপক স্থিতিশক্তি কাকে বলে। এই যে এতক্ষণ ঘড়ির স্প্রিংটাকে সংকুচিত করা, ধনুক বাঁকানো, গুলতি দিয়ে রবার টেনে লম্বা করে ছোড়া, এই যে উদাহরণগুলো বললাম, এই সব কিছু কিন্তু স্থিতিস্থাপক স্থিতিশক্তির উদাহরণ। স্থিতিস্থাপক স্থিতিশক্তি হচ্ছে কোনো বস্তু তার আকারের পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে। আমরা কিন্তু আকার পরিবর্তন করতে চেয়েছি, তাই না? গুলতি রবারটা টেনে লম্বা করেছি, ঘড়ির স্প্রিংটাকে দম দিয়ে সংকুচিত করে ছোট্ট করে দিয়েছি, ধনুকের তারটাকে বেঁকিয়েছি আমরা তীর ছোড়ার জন্য। অর্থাৎ এই সমস্ত উদাহরণগুলো আমার বলছে যে আমি আমার বস্তুর আকারটা পরিবর্তন করার চেষ্টা করেছি, সেই জন্য এই বস্তুটা কিছু পরিমাণ সামর্থ্য লাভ করেছে কার্য করার, এবং এই পুরো ঘটনাগুলোকে বলা হয় বস্তুটির
স্থিতিস্থাপক স্থিতিশক্তি। আর এক প্রকার স্থিতিশক্তি হয়, সেটাকে বলা হয় অভিকর্ষজ স্থিতিশক্তি। এই অভিকর্ষজ স্থিতিশক্তি কাকে বলে না, কোনো বস্তু পৃথিবীর অভিকর্ষীয় বলক্ষেত্রে তার অবস্থানের পরিবর্তনের জন্য কার্য করার যতটুকু সামর্থ্য লাভ করে তাকে বলে অভিকর্ষজ স্থিতিশক্তি। অর্থাৎ এবারে কি হলো, তার অবস্থান পরিবর্তনের জন্য পৃথিবীর অভিকর্ষীয় বলের প্রভাব ক্ষেত্রের মধ্যে কিছুটা স্থিতিশক্তি বস্তুটা গেইন করলো, তাকে বলা হয় অভিকর্ষজ স্থিতিশক্তি। যেমন বাঁধে জল জমার উদাহরণটা মনে করো, বলেছিলাম না, হঠাৎ জমা জল যদি বাঁধের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে স্পিডে সেটা বেরোতে থাকে, জলস্রোতটা খুব উচ্চ স্পিডে থাকে। এবারে আমরা এই অভিকর্ষজ স্থিতিশক্তির একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখে নেব। চলো ছবিটা খেয়াল করো। একটা এমভরের বস্তু, তাকে ভূমি থেকে এই উচ্চতায় তোলা হয়েছে। তাহলে বস্তুটাকে তোলার জন্য যতটা বল প্রযুক্ত করা হয়েছে সেটা বস্তুর ওজনেরই সমান। বস্তুর ওজন আমরা জানি mg, স্মল জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, বস্তুটাকে h উচ্চতায় তোলানো হয়েছে, তার মানে সরণ হয়েছে স্মল h, তাহলে কৃতকার্য হয়ে গেছে বল ইন্টু সরণ। তার মানে বল হচ্ছে ওজনের সমান mg আর সরণ হচ্ছে h এর সমান, তাহলে কৃতকার্য হয়ে গেছে w = mgh। এই যে অভিকর্ষ বলের বিরুদ্ধে, দ্যাট ইজ অভিকর্ষ বল ক্রিয়া করে নিচের দিকে, যেটাকে বস্তুর ওজনের সঙ্গে পরিমাপ করা হয়। আর এক্ষেত্রে আমরা অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃতকার্য করে ওপরে তুলেছি বস্তুটাকে এই উচ্চতায়, তাই না? তাহলে এই যে কৃতকার্য w = mgh, এটা বস্তুটিতে অভিকর্ষীয় স্থিতিশক্তি রূপে স্টোরড আছে। তাহলে এই অভিকর্ষীয় স্থিতিশক্তিকেই আমরা, পোটেনশিয়াল এনার্জিকে আমরা mgh দিয়ে এক্সপ্রেস করে করতে পারি। এবং এই যে mgh, এই ফর্মুলা প্রয়োগ করে আমরা অঙ্ক করে নিতে পারি। চলো একটা অঙ্ক দেখে নিই। বলছে 5 মিটার উচ্চতায় অবস্থিত একটা 1 কেজি ভরের কোনো বস্তুর স্থিতিশক্তির পরিমাপ কত? আমরা জানি স্থিতিশক্তি mgh, m বলে দিয়েছে 1 কেজি, আর m মানে মাস, 1 কেজি ভর বলে দিয়েছে, h মানে উচ্চতা বলে দিয়েছে 5 মিটার, স্মল জি আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড, তাহলে সেকেন্ড স্কোয়ার। তাহলে স্থিতিশক্তিতে mgh এর সব mgh এর মানগুলো বসিয়ে গুণটুন করে আমরা পেয়ে গেলাম 49 জুল। তো খুবই সোজা অঙ্ক, এগুলো তোমরা পরীক্ষায় আসলে চট করে করে ফেলতে পারবে। এইবার আমরা পড়ে নেব গতি শক্তি বা কাইনেটিক এনার্জি। নামেই বুঝতে পারছি যে গতির একটা বিষয় আছে, নিশ্চয়ই শক্তির সঙ্গে রিলেটেড। তাহলে গতির শক্তি পড়তে হলে আমরা চলো প্রথমে কয়েকটা উদাহরণ কিন্তু জেনে নিতে হবে। দেখো, আমরা নদীতে নৌকো চলে দেখেছি, পাল তোলা নৌকো তোমরা দেখে থাকবে হয়তো। বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগিয়েই কিন্তু এই পাল তোলা নৌকোগুলো চালানো যায়। আবার নদীর জলস্রোতে একটা নৌকোকে ভাসিয়ে দিলে নৌকোটা আপনা আপনি চলতে শুরু করে। জলস্রোতের শক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘোরানো যায়। এবার ধরো এরকম ছোট্ট ছোট্ট উদাহরণ তোমরা সবাই জানো। আবার আর একটা বিষয়ে দেখো, বাড়িতে এক্ষুনি তোমরা পরীক্ষা করতে পারবে যদি কারো বাড়িতে হাতুড়ি থেকে থাকে। তোমরা একটা কাঠের ব্লক নিয়ে তার উপর একটা পেরেককে খাড়াভাবে রেখে একটা হাতুড়িকে ধরে পেরেকটার মাথার ওপর ঠেকিয়ে রাখবে। দেখবে পেরেকটা কাঠের ব্লকের মধ্যে ঢোকেনি। কেন ঢুকবে? কারণ কোনোভাবে তো হাতুড়ি দিয়ে আমরা মারিনি পেরেকটার ওপর। এবার যদি মারি, পেরেকটার মাথায় যদি হাতুড়িটা দিয়ে আমরা সজোরে আঘাত করি, আমরা দেখব কিন্তু পেরেকটা কাঠের ব্লকের মধ্যে ঢুকে যায়। তাহলে পেরেকটা কাঠের ব্লকের মধ্যে ঢুকে গেল, এর থেকে বোঝা গেল যে হাতুড়িটা গতিশীল হওয়াতেই সেই কাঠের মধ্যে পেরেকটা ঢুকে গেল। তো এই যে ঘটনাগুলো, এগুলো সবই দেখা যাচ্ছে যে একটা বস্তু গতিশীল হয়েছে এবং সেটা কিছু পরিমাণ কার্য করতে পারছে। অর্থাৎ একটা গতিশীল বস্তুর মধ্যে কিছুটা শক্তি সৃষ্টি হয়েছে, যাকে বলছে গতিশক্তি। অর্থাৎ কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলে।
এই গতিশক্তির যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা বার করতে পারি, তাহলে ধরে নেব একটা বস্তুর ভর স্মল এম, যেটা ভি স্পিডে গতিশীল, আর বস্তুটার গতির বিরুদ্ধে আমরা এফ বল প্রযুক্ত করে দিয়েছি। ফলে বস্তুটার গতিটা একটু রুদ্ধ হয়ে গেছে এবং সেটা এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে থেমে গেছে। তাহলে বলের বিরুদ্ধে বস্তু দ্বারা কতটা কৃতকার্য হয়েছে? আমরা জানি বল ইন্টু বলের প্রয়োগ বিন্দুর সরণ, দ্যাট ইজ এফ গুণ এস। এটাই কৃতকার্য। এই কৃতকার্যটা গতির জন্য সৃষ্টি হয়েছে এবং গতিশীল বস্তুতে এই কৃতকার্যটা গতিশক্তি হিসেবে স্টোরড আছে। সুতরাং বস্তুটার গতিশক্তি আমরা কাইনেটিক এনার্জি লিখে দিতে পারি এফ ক্রস এস। এখন যেহেতু এফ বল প্রযুক্ত হয়েছে এবং বস্তুটা এস দূরত্ব গিয়ে থেমে গিয়েছে, অর্থাৎ স্পিডটা কমে গিয়েছে, সুতরাং আমরা বলতে পারি বস্তুটাতে একটা মন্দন সৃষ্টি হয়েছে। আমরা ত্বরণ মন্দন এগুলো বল গতি চ্যাপ্টারে পড়েছিলাম যে মন্দনের মান স্মল এ সমান সমান বল বাই ভর, দ্যাট ইজ এফ বাই এম। এটা হচ্ছে আমার মন্দন বা ঋণাত্মক ত্বরণ বলা যেতে পারে। তাহলে গতির সমীকরণ যেটা ছিল ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস বাই মাইনাস টু এফ এস, সেখানে আমরা বসিয়ে দিলাম ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস টু এফ এক্স। এখানে ভি মানে অন্তিম বেগ, সেটা 0 কারণ বস্তুটা থেমে গেছে। ইউ মানে প্রাথমিক বেগ, শুরু করেছিল ভি স্পিড নিয়ে। তাহলে এই মানগুলো বসিয়ে আমরা পেয়ে গেলাম 0 স্কোয়ার ইজ ইকাল টু ভি স্কোয়ার মাইনাস 2as। এ হচ্ছে মন্দন, এস হচ্ছে দূরত্ব, 0 হচ্ছে ফাইনাল ভেলোসিটি ভি, আর স্মল ভি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি ইউ। তাহলে 0 ইজ ইকাল টু ভি স্কোয়ার মাইনাস 2as পেয়ে গেলাম, ভি স্কোয়ার ইজ ইকাল টু 2as পেয়ে গেলাম। এখান থেকে এস এর মান পেয়ে গেলাম ভি স্কোয়ার বাই 2a। সেটাকে আমরা 1 নম্বর সমীকরণ ছিল কাইনেটিক এনার্জি ইজ ইকাল টু এফ ক্রস এস, সেখানে এস এর জায়গায় এই মানটা বসিয়ে দিলাম। তাহলে এফ গুণ এস সমান সমান এফ গুণ ভি স্কোয়ার বাই 2a বসিয়ে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম কাইনেটিক এনার্জি ই কে ইজ ইকাল টু এফ বাই এ ইন্টু ভি স্কোয়ার বাই 2। কিন্তু তোমরা মনে করে দেখো 2 নম্বর সমীকরণটা কি ছিল? 2 নম্বর সমীকরণটা কিন্তু ছিল এফ বাই এ ইজ ইকাল টু এম। তাহলে এই 2 নম্বর সমীকরণ থেকে এফ বাই এ ইজ ইকাল টু এম, সেটা যদি কাইনেটিক এনার্জি রিলেশনে বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব কাইনেটিক এনার্জি ইজ ইকাল টু এম ইন্টু ভি স্কোয়ার বাই 2, দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ আমরা পেয়ে গেলাম বস্তুর গতিশক্তি সমান হাফ ইন্টু বস্তুর ভর ইন্টু বস্তুর বেগের স্কোয়ার। এই বস্তুর ভর বা ভরের স্কোয়ার বা তোমার বস্তুর বেগের স্কোয়ার ভি স্কোয়ার, এগুলো কোনো দিনও নেগেটিভ হতে পারে না। তাই গতিশক্তি কিন্তু অলওয়েজ পজিটিভ হয়। এটা তোমরা জেনে রাখবে, প্রশ্ন আসে পরীক্ষায়, বস্তুর গতিশক্তি কি কখনো নেগেটিভ হতে পারে? তখন তোমরা বলে দেবে না, বস্তুর গতিশক্তি কখনো নেগেটিভ হতে পারে না, কারণ বস্তুর ভর এবং বস্তুর বেগ যাই হোক, বেগের স্কোয়ার কখনো নেগেটিভ হতে পারে না। ফলত হাফ এম ভি স্কোয়ার কখনো নেগেটিভ হতে পারে না, ফলত বস্তুর গতিশক্তিটাও কখনো নেগেটিভ হতে পারে না। এই গতিশক্তি সংক্রান্ত অঙ্ক আছে, চলো দেখি। 500 গ্রাম ভরের কোনো বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে বস্তুটার গতিশক্তি কত? ভর পেয়ে গেছি 500 গ্রাম, একে কেজিতে ট্রান্সফার করলাম, তাহলে 500 বাই 1000 কেজি, দ্যাট ইজ হাফ কেজি। ভি বা স্পিড আমরা জানি 10 মিটার পার সেকেন্ড। তাহলে গতিশক্তি ফর্মুলায় ই কে ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার। এম এর মান বসিয়ে দিলাম হাফ, ভি এর মান 10, সেটা স্কোয়ার করে দিলাম, তাহলে পেয়ে গেলাম 25 জুল। এইভাবে আমরা গতিশক্তি সম্পর্কে জেনে অঙ্কগুলো করে ফেলতে পারি। আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে আছি, আমরা জানবো যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি কাকে বলে। যান্ত্রিক শক্তি পড়তে হলে আমরা বুঝতেই পারছি যন্ত্র রিলেটেড কোনো ব্যাপার। তো যান্ত্রিক শক্তি বলছে কি, কোনো বস্তু তার গতি, তার অবস্থান বা আকৃতি এসবের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে বা যে শক্তি অর্জন করে তাকে বলে যান্ত্রিক শক্তি। সোজা কথায় এতক্ষণ যে স্থিতিশক্তি আর গতিশক্তি সম্পর্কে আলোচনা করেছিলাম, এই উভয়কে একসঙ্গে বলা হয় যান্ত্রিক শক্তি। একটা অবাধে পতনশীল বস্তু, দ্যাট ইজ ওপর থেকে ফ্রিলি পড়ছে, অবাধে পতনশীল, তার কিন্তু মোট যান্ত্রিক শক্তি সর্বদা অপরিবর্তিত থাকে। এটা তোমাদের বইয়ে ভালো করে যান্ত্রিক শক্তির নিত্যতা বা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ব্যাখ্যা করে বলা আছে, তোমরা একটু পড়ে নেবে। আজকে আমাদের কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হয়ে গেল।